শাসক বিরোধী উভয়ের হাতেই সংবিধান, মুখে মন্ত্রগুপ্তির পাঠ। পরিবর্তিত পরিস্থিতিতে একজোট হাত ঘাসফুল। অন্যদিকে গঠনমূলক বিতর্কে আহ্বান প্রধানমন্ত্রীর। অষ্টাদশ লোকসভার প্রথম দিনেই তুঙ্গে উত্তাপ। শাসক বিরোধী উভয়ের হাতেই সংবিধান, মুখে মন্ত্রগুপ্তির পাঠ। পরিবর্তিত পরিস্থিতিতে একজোট হাত ঘাসফুল। অন্যদিকে গঠনমূলক বিতর্কে আহ্বান প্রধানমন্ত্রীর। অষ্টাদশ লোকসভার প্রথম দিনে তুঙ্গে উত্তাপ। শাসক বিরোধী উভয়ের হাতেই সংবিধান, মুখে মন্ত্রগুপ্তির পাঠ। পরিবর্তিত পরিস্থিতিতে একজোট হাত ঘাসফুল। অন্যদিকে গঠনমূলক বিতর্কে আহ্বান প্রধানমন্ত্রীর। কথা বলবো আমাদের অপর স্টুডিও থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে। সত্যজিৎ, যেমনটা আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী নয়াদিল্লি থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছিলেন, অষ্টাদশ লোকসভার প্রথম দিন আজ ছিল এবং আজ প্রথম দিনেই সেখানে তুঙ্গে উত্তাপ। তাহলে কি সংবিধানেই শিরস্ত্রাণ? দেখো বন্ধুকে একটা বিষয় বলবো, যে যেখান থেকে অনেকে মনে করেন, একটা ইংরেজি প্রভাব আছে, যে প্রবাদ বাক্য আছে, যে মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালবেলায় বোঝা যায় যে আকাশটা কিরকম আজকে চলবে। তো এই যে অষ্টাদশ লোকসভা, সপ্তদশ পেরিয়ে অষ্টাদশ, তার প্রথম দিন থেকেই সূচিত হয়েছে যে এই লোকসভার এই ভাদর অধিবেশন বা পরবর্তী যতগুলো অধিবেশন আসবে সেগুলোই মোটামুটি কি ছবি হতে চলেছে। কারণ লাস্ট যে লোকসভা আমরা পেরিয়ে এসছে অধিবেশনগুলো, তুমি যদি একটু মনে করো, তুমি দেখবে যে 2023-এর ডিসেম্বর মাস বিরোধীরা এক কাট্টা তারা একদম পথে নেমে পড়েছে। বলা হচ্ছে যে সংবিধানকে অন্ধকারে রেখে সবাইকে সাসপেন্ড করে দিয়ে এই দণ্ড সংহিতা বা নতুন আইন কার্যকর করার জন্য সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার একেবারে যুথবদ্ধ হয়েছে। সেই ছবি আমরা দেখেছিলাম। ফলে তখন কেন্দ্রীয় সরকার একটা পরিষ্কার তাদের বক্তব্য ছিল যে সংখ্যাতত্ত্বের বিচারে তারা এগিয়ে আছে এবং তারা সেই বিষয়ে সংবিধানকে মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছেন। এবারে অষ্টাদশ লোকসভা শুরুর প্রথম থেকেই যে অদ্ভুত ছবি, সেই ছবিটা হলো যে বিরোধী পক্ষ তারা তো সংবিধানের কথা বারংবার বলবে, সংবিধান লঙ্ঘিত না হয় সেই দাবি বারংবার তুলবে। একই সঙ্গে শাসক দল তারাও সংবিধানের কেই সামনে রাখছেন এবং সংবিধানকে তারা অন্যতম সেরা আশ্রয় বলেই মনে করছেন বলে বিভিন্ন অংশ মনে করছে। এই একটা কমন পিকচার উভয় শিবিরের জন্যই। এবং এইবারের অষ্টাদশ লোকসভার ক্ষেত্রে তুমি ভালো করে দেখে নাও যে প্রথম থেকেই বিরোধী বা বিরোধিতার যে ভয়েস রেইজ করার ব্যাপারটা একদম প্রথম থেকেই একটু উচ্চকণ্ঠে সেটা বিকশিত হওয়ার জায়গায় আসছে। কারণ একটা ছবি বাংলার থেকে যেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তুমি যদি দেখো প্রোটেম স্পিকার নিয়ে প্রথম সমস্যা তৈরি হয়েছে। প্রোটেম স্পিকার কিছুই নয়, যে অস্থায়ী একজন স্পিকার, যে স্থায়ী স্পিকার, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি ক্ষেত্রে যে ওম বিড়লা হয়তো হতে পারেন বা অনেকেই হতে পারেন। স্থায়ী স্পিকার যিনি হবেন অবশ্যই শাসক দলের মতামত, তাদের কাছে সংখ্যা, তারাই সেই স্থায়ী স্পিকার পাবেন। ফলে এই কদিন যে সভা পরিচালনার জন্য প্রোটেম স্পিকার, অস্থায়ী স্পিকার একজন প্রয়োজন। এবং যেহেতু যেটা ইন্দ্রাণীও বলছিল এইমাত্র যে কে সুরেশ দক্ষিণ ভারত থেকে নির্বাচিত 8 বারের সাংসদ, কিন্তু মাঝখানে 2বার তার গ্যাপ রয়েছে। এবং উল্টো দিকে এই ভার্তুহরি মাহতাব তিনি পরপর 6 বারের বেশি জিতেছেন। এই কে বেশি সিরিয়ার তাকেই বেছে নেওয়ার সংসদীয় একটা অধিকার রয়েছে, বা পার্লামেন্টের যে নির্দিষ্ট আইন বা সংসদীয় কনভেনশনের মাধ্যমে তাকে বেছে নেওয়া হয়। ফলে সেই জায়গা থেকে তাকে বেছে নেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ যে কে সুরেশ তিনি সবথেকে বেশিবার জিতেছেন এবং সবচেয়ে সিনিয়র। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে অস্থায়ী স্পিকার কে হবেন তাতেও একটা সমানে সমানে টক্কর চলছে বিরোধী এবং শাসক পক্ষের মধ্যে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে। এরপর তুমি আজকের যে ছবিটা উঠে আসছে, আজকে নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে তিনি বিতর্ককে আহ্বান করেছেন এবং পরিষ্কার বলেছেন সেই বিতর্ক রাষ্ট্র গঠনের জন্য হতে পারে, সেটা স্বাস্থ্যবর্ধকভাবে রাষ্ট্রকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে সেই কারণে হতে পারে। উল্টো দিকে বিরোধী শিবির থেকে পরিষ্কার বলা হচ্ছে যে তারা বিতর্ক নয়, তারা এমন একটা কিছু চাইছেন যার পরিপ্রেক্ষিতে দেশ সঠিক পথে এগোয় এবং তারা আশ্রয় নিচ্ছেন সংবিধানের। কি হয়েছে গোটা বিষয়টা একবার এই উভয় পক্ষের বক্তব্যটা কে কি চাইছেন সেটা দর্শকদের একবার দেখানোর চেষ্টা করব। বন্যশিখা, বেশ। करने वाले जो आक्रमण प्रधानमंत्री जी अमित शाह जी कॉन्स्टिट्यूशन पर, संविधान पे कर रहे हैं, वो हमारे लिए एक्सेप्टेबल नहीं है, वो हम होने नहीं देंगे। इसीलिए हमने कॉन्स्टिट्यूशन ओथ लेते हुए हमने कॉन्स्टिट्यूशन पकड़ा था।
हमारा संदेश जा रहा है, हिंदुस्तान के कॉन्स्टिट्यूशन को कोई शक्ति नहीं छू सकती है। संविधान को बचाने के लिए हमने जो कोशिश की थी उसमें सारी जनता हमारे साथ दी, लेकिन मोदी जी संविधान को तोड़ने की कोशिश किए। इसीलिए आज सभी पार्टी के नेता लोग एक होकर ये जो प्रोटेस्ट कर रहे हैं, और यहाँ पर जो गांधी स्टैचू थी और वहीं पर हम प्रोटेस्ट कर रहे हैं। नेहरू बाबा साहब अम्बेडकर की वहाँ थी और गांधी जी की यहाँ थी, यानी हर नॉर्म्स को, डेमोक्रेटिक नॉर्म्स को तोड़ रहे हैं। इसीलिए आज हम ये दिखाना चाहते हैं, भाई मोदी जी आप संविधान के तहत चलिए। हमारे मांग है कि देश का संविधान को रक्षा करना। यूनिफॉर्म सिविल कोड चले आएंगे, कभी सेकुलरिज्म संविधान में रहे कि ना रहे हम लोग नहीं पता है। हमारे भारत बांग्लादेश में एग्रीमेंट होते हैं, वो पश्चिम बंगाल के सरकार को बुलाते नहीं, एक तरफा सब कुछ कर लेते हैं। तो हम लोग चाहते हैं कि देश का संविधान की भीत मजबूती से रहे। इंडियन कॉन्स्टिट्यूशन बहुत कष्ट में ये हम लोग अर्जित किया, इसको रक्षा करना, ये अष्टादश लोकसभा का पहले दिन से हम लोग सरकार को एक दिशा दिखाने के लिए आज ये কর্মসূচি में भाग लिया। একটা বিষয় বনশিকা পরিষ্কার যে তুমি যে বিষয় আমরা ছিলাম তাতে একটা বিষয় বনশিকা পরিষ্কার যে বিরোধী পক্ষ তারা সংবিধানের আশ্রয় নিয়েছেন এবং তারা বলছেন যে কিভাবে গোটা বিষয়টা এগোতে পারে, এবং সরকারের তরফে, কেন্দ্রের তরফে এক পেশে সিদ্ধান্ত ঘোষণার যে প্রক্রিয়া বা যা প্রয়াস তা নিয়ে গত বছর থেকেই দেখেছি বিরোধীরা এককাট্টা হয়েছেন, এবছর আরো উত্তাপ তুঙ্গে উঠেছে। এবং এ বিষয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি চাইছেন, তিনি বিরোধী পরিষদ থেকে ঠিক কি কামনা করছেন বা কি ধরনের বক্তব্য সেটা একটা তিনি বলেছেন, তার বক্তব্য শোনানোর চেষ্টা করবো দর্শকদের। हाँ, जो लोग भारत की लोकतांत्रिक परंपराओं पे निष्ठा रखते हैं उनके लिए 25 जून न भूलने वाला दिवस है। कल 25 जून को भारत के लोकतंत्र में जो काला धब्बा लगा था उसके 50 वर्ष हो रहे हैं। भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था, संविधान के लीरे लीरा उड़ा दिए गए थे, देश को जेल खाना बना दिया गया था, लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था। इमरजेंसी के ये 50 साल इस संकल्प के हैं कि हम गौरव के साथ हमारे संविधान की रक्षा करते हुए, भारत के लोकतंत्र, लोकतांत्रिक परंपराओं की रक्षा करते हुए देशवासी संकल्प लेंगे कि भारत में फिर कभी कोई ऐसी हिम्मत नहीं करेगा जो 50 साल पहले की गई थी और लोकतंत्र पे काला धब्बा लगा दिया गया था। देश की जनता विपक्ष से अच्छे कदमों की अपेक्षा रखती है। अब तक जो निराशा मिली है, शायद इस 18वीं लोकसभा में विपक्ष देश के सामान्य नागरिकों की विपक्ष के नाते उनकी भूमिका की अपेक्षा करता है, लोकतंत्र की गरिमा को बनाए रखने की अपेक्षा करता है। मैं आशा करता हूं कि विपक्ष उसमें खरा उतरेगा। सदन में सामान्य मानवीय की अपेक्षा रहती है, डिबेट की, विजिलेंस की। लोगों को अपेक्षा नहीं है कि नखरे होते रहे, ड्रामा होते रहे, डिस्टर्बेंस होता रहे। लोग सब्सटेंस चाहते हैं, स्लोगन नहीं चाहते हैं। देश को एक अच्छे विपक्ष की आवश्यकता है, जिम्मेवार विपक्ष की आवश्यकता है, और मुझे पक्का विश्वास है कि इस 18वीं लोकसभा में हमारे जो सांसद जीत करके आए हैं वो सामान्य मानवीय की इन अपेक्षाओं को पूर्ण करने का प्रयास करेंगे। कि हम मानते हैं कि सरकार चलाने के लिए बहुमत होता है, लेकिन देश चलाने के लिए सहमति बहुत जरूरी होती है, और इसलिए हमारा निरंतर प्रयास रहेगा कि हर किसी की सहमति के साथ, हर किसी को साथ लेकर के मां भारती की सेवा करें, 140 करोड़ देशवासियों की आशा आकांक्षाओं को परिपूर्ण करें। অর্থাৎ কি চাইছেন মনীষিকা প্রধানমন্ত্রী, তিনি বলছেন তিনি
আস্থাবর্ধক স্বাস্থ্যবর্ধক বক্তব্য চাইছেন বিরোধী পক্ষের তরফ থেকে, এই ধরনের বিতর্ক চাইছেন একেবারেই। এবং বিরোধী পক্ষের একটা সমান সমান অর্থাৎ শাসক বিরোধী একটা সমান তিনি ভারসাম্যের কথাও বলতে চেয়েছেন। উল্টো দিকে যদি দেখো তুমি, তাহলে বিরোধী পক্ষ বা আইএনডিএ জোট তারা কীভাবে তাদের তুরুপের তাসকে সাজাচ্ছেন বা তাদের অস্ত্রকে সানানোর চেষ্টা করছেন, সেই ছবিটাও মোটামুটি পরিষ্কার। কারণ পালানিয়াপ্পান চিদম্বরম প্রাক্তন দেশের অর্থমন্ত্রী, তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসলেন, কংগ্রেসের শীর্ষস্থানীয় একজন প্রতিনিধি হিসেবে ডেলিগেশনকে তিনি লিড করলেন, তখন কি হলো? তখন একটা আস্থাবর্ধক আলোচনা আমরা রাজ্যের বুকে দেখলাম। এরপর দেখলাম যে যখন পি চিদম্বরম তিনি আর্টিকেল লিখছেন, তার প্রশংসায় এখানকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাংসদরা পঞ্চমুখ হচ্ছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে যে বক্তব্যে অনর, যে 146 জন অর্থাৎ সাংসদকে পরিবর্তিত পরিস্থিতিতে একজোট হাত ঘাসফুল। সত্যজিৎ, অষ্টাদশ লোকসভার প্রথম দিনে একেবারে তুঙ্গে উত্তাপ, এমনটাই যেমন খবর পাওয়া যাচ্ছে। সত্যজিৎ, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। তোমার সরাসরি প্রশ্ন ঝন্টুদাকে। ঝন্টুবাবু, যে ছবিটা সামনে আসছে যে এর আগে সপ্তদশ পর্যন্ত যে ছবিটা আমরা সেই অর্থে দেখিনি, এবার অষ্টাদশ লোকসভার যে অধিবেশনের শুরু, এবং শুরুর দিনেই বিরোধী পক্ষ তারা একেবারে সংবিধান হাতে নিয়ে বলছেন যে সংবিধান শেষ আশ্রয়। শুধু তাই নয়, শাসক দল বিজেপি তারাও বলছে সংবিধানই শেষ আশ্রয়। মানে কিভাবে এবার সংবিধানের প্রতি হঠাৎ এই পরিমাণ আস্থা তো এর আগের লোকসভার অধিবেশনগুলোতে দেখেছেন বলে কেউ মনে করতে পারছেন না। কোন পথে গঙ্গার জল? দেখুন, পরিষ্কার বলি যে এই মুহূর্তে তো সত্যিকারের অ্যাবসলিউট মেজরিটিতেই সরকার নেই। ফলে ফ্লোর টেস্টে বিরোধীরা যে একটা চমকপ্রদ অবস্থান নেবে এটাই স্বাভাবিক ছিল এবং আমরা এক্সপেক্টেড ছিল। এবং শাসক দলও যে তার ক্যালকুলেশন, যেটা ব্যাকডোর ক্যালকুলেশনটা করেই নেমেছিল যে তাদেরকে এবারের যে ফ্লোর টেস্টটার সম্মুখীন হতে হবে, সেখানে বিরোধীরা যথেষ্ট স্ট্রং, আক্রমণাত্মক হবে। ফলে এই অঙ্গীকারে দুপক্ষের যে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক, এটা সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে একটা স্বাস্থ্যকর দিক বলে আমি বিশ্বাস করি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে দেখুন, বিরোধীরা সংবিধান নিয়ে চেঁচামেচি করছে, কিন্তু বিরোধীরা যেসব রাজ্যে, মানে বিশেষ করে আমাদের রাজ্যে ঘাসফুল বিরোধী শরিকে পাত জোটের, তারা কি সংবিধানটা মানেন? ফলে তাদের রাজ্যগুলোতে তো সংবিধান বাস্তবে দেখবেন বৃদ্ধাঙ্গুল দেখানো হয় সংবিধানকে পদে পদে, সেটা ভোট বলুন, বিরোধী নেতাকে সম্মান দেওয়া বলুন। অর্থাৎ আমরা বলছি যে গণতন্ত্রের ক্ষেত্রে যেখানে এই ধরনের কথোপকথন, এই ধরনের কাউন্টার অ্যাটাক, এটা যেমন স্বাস্থ্যকর, এতে গণতন্ত্র সমৃদ্ধ হয়, পার্লামেন্টারি ডেমোক্রেসি আরো বেশি সমৃদ্ধ হয়। সেক্ষেত্রে বিরোধীরা যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা কিন্তু অনেকটা দুর্মুখ নীতির মধ্যে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী পরিষদ থেকে স্বাস্থ্যবর্ধক আস্থাবর্ধক বক্তব্যের আশা করেছেন। উল্টো দিকে বিরোধী জোট তারা যে অস্ত্রে তুরুপের তাসকে সাজিয়েছেন, তাদের অস্ত্রকে শানিত করছেন, তা হলো যে প্রশ্ন বিতর্ক, নিট বিতর্ক। একই সঙ্গে এই যে রাজ্যের তরফে যে গঙ্গা ফারাক্কা চুক্তি বা তিস্তার জল চুক্তি, ফেডারেল স্ট্রাকচারকে অবমাননার অভিযোগ, একই সঙ্গে 146 জন সাংসদকে কার্যত সাসপেন্ড করে এই সংহিতা বিলকে পাশ করিয়ে নেওয়া, এবং আরও একঝাঁক ইস্যুতে, এবং সাম্প্রতিক রেল দুর্ঘটনা। ফলে আস্থাবর্ধক বক্তব্যের আশা প্রধানমন্ত্রীর, অন্যদিকে বিরোধীদের হাতে একঝাঁক অস্ত্র। কোন দিকে ছবিটা গড়াতে পারে এই অধিবেশনগুলোতে? না, একদম আমি আপনাকে প্রথমেই বলি যে বিরোধীদের যেমন একটা সঠিক বার্তা উনি দিয়েছেন, আবার এটাও ঠিক যে এই যে ইস্যুগুলো বললেন, বিশেষ করে মানে আমাদের কোঅপারেটিভ ফেডারেল স্ট্রাকচারে যে রাজ্যের অনুমোদন ছাড়া, রাজ্যের সাথে আলোচনা ছাড়া আন্তর্জাতিক বা জাতীয় স্তরে কোনো রকম কোনো পদক্ষেপ আইনত সংবিধান স্বীকৃতি হলেও সেটা যে কোঅপারেটিভ স্ট্রাকচারের পরিপন্থী, সেটাকেও কেন্দ্রকে বুঝতে হবে। আরেকটা কথা যে এখানে কিন্তু ফ্লোর টেস্টটাই কিন্তু এই মুহূর্তে বিরোধীরা কিন্তু যথেষ্ট স্ট্রং হিসেবে কিন্তু এই লোকসভা ভোটের পরে উন্মোচিত হয়েছে। ফলে উভয়ের একটা জনস্বার্থে একটা সুস্থ ইতিবাচক সংসদীয় গণতন্ত্রের পন্থাই কিন্তু ভারতবর্ষে আগামীতে ডেমোক্রেসিকে আরো সমৃদ্ধ করবে। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ঝন্টু বড়াই, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে ছিলেন। বনিশকে একটা বিষয় তোমাকে বলবো যে বিশ্লেষণে যেটা উঠে আসছে যে গণতন্ত্রের শেষ কথা বলা হয় যে ভারসাম্য যেখানে খুব ভালোভাবে থাকে। ফলে আজকে আবারও বলছি, মর্নিং শোজ দ্য ডে, সকালে সূচিত করে পুরো দিনটা কেমন যাবে। প্রথম দিনই বুঝিয়ে দিচ্ছে যে শক্তপোক্ত বিরোধী শিবির এবং শাসক পক্ষ, রাজ্যের ক্ষেত্রে সেটা প্রয়োজন, কেন্দ্রের ক্ষেত্রে সেটা প্রয়োজন, এবং শেষ যে ছবিটা উঠে আসছে আজকের আলোচনা থেকে যে ভীষণ শক্তিশালী ভারতবর্ষের সংবিধান,
তাতে বিরোধীদেরও আস্থা রয়েছে এবং তাতে শাসক পক্ষেরও আস্থা একেবারে পুরো মাত্রায়। তা অন্তত অষ্টাদশ লোকসভা না আসলে হয়তো বোঝা যেত না। বনশিকা, একেবারে অনেক ধন্যবাদ সত্যজিৎ দা তোমাকে। এতক্ষণ আমাদের সঙ্গে অপর স্টুডিও থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন। এবং অষ্টাদশ লোকসভার প্রথম দিন ছিল আজ এবং সেখানে উত্তাল তুঙ্গে উত্তাপ, শাসক বিরোধী উভয়ের হাতেই সংবিধান, মুখে মন্ত্রগুপ্তির পাঠ, পরিবর্তিত পরিস্থিতিতে একজোট হাত ঘাসফুল, অন্যদিকে গঠনমূলক বিতর্কে আহ্বান প্রধানমন্ত্রীর।